ইতিহাসের এই ছোট্ট কুটিরে আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমি যে উম, এই আহ, পুঙ্খানুপুঙ্খ যে বইয়ের বিশ্লেষণ, এই যে বিষয়টা আমি একটু শুরু করেছিলাম যে বুক রিভিউয়ের মাধ্যমে, তার আজকে চতুর্থ পর্বে আমরা আরও একটি নতুন বই নিয়ে, একটি গুরুত্বপূর্ণ নতুন বই নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। তাহলে আজকের বুক রিভিউ বা বুক নিয়ে বা বই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা শুরু করতে পারি। তা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ এবং যেটি শুধুমাত্র ইতিহাসের ছাত্রছাত্রীরা নয়, ইতিহাসের ছাত্রছাত্রী বাদেও সমগ্র যে কোনো বিষয়ের ছাত্রছাত্রী বা সাধারণ আহ, যারা বই পড়তে ভালোবাসেন বা উপন্যাস পড়তে ভালোবাসেন, বিশেষ করে নন ফিকশন যে সমস্ত উপন্যাসগুলো আছে, তাদের প্রত্যেকেরই একটি খুব গুরুত্বপূর্ণ এবং অতি প্রিয় একটি ই, বই নিয়ে আমরা আলোচনা করব। এবং যে বইটি শুধুমাত্র ইতিহাসের ছাত্রছাত্রীদেরকে পরিপুষ্ট করবে না, বরং বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের ছাত্রছাত্রী বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদেরও সহ প্রত্যেক ছাত্রছাত্রীদেরকেই এক মানে আরও জ্ঞানের ভাণ্ডারে সমৃদ্ধ করবে। এবং সেই বইটি আর কিছুই নয়, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক এই বইটি। অর্থাৎ নারায়ণ সান্যাল নামটি শুনলেই আমাদের কাছে একটা একটা অতি গুরুত্বপূর্ণ, একটা রোমাঞ্চকর, একটা আমাদের মধ্যে একটা মনোভাব চলে আসে। এবং এই নারায়ণ সান্যালের দ্বারাই কিন্তু আহ, খুব রোমাঞ্চিত, গুরুত্বপূর্ণ, অ্যাডভেঞ্চার জাতীয় কিন্তু আহ, উপন্যাস বা গল্প বা কোনো জীবন কাহিনী, এগুলো আমরা পেয়েছি। ঠিক আছে? এবং এই যে আজকের যে বইটা আমরা আলোচনা করব, বিশ্বাসঘাতক, এই বইটি কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ বই। এবং এই বইটির বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করলেই বুঝতে পারবো যে এটা কোন বিষয়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তা বেশি আমরা কথা না বলে আমরা দেখে নেব এই নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক বই সম্পর্কে। প্রথমেই এই বই সম্পর্কে কিছু বলতে গেলে যে বিষয়গুলো আহ, চলে আসে, সেটা হলো এই যে উপন্যাসটা, বিশ্বাসঘাতক উপন্যাসটা কোন বিষয়ক না, এটি একটি গুরুত্বপূর্ণ সায়েন্স ফিকশন জাতীয়, এটা কিন্তু একটি উপন্যাস যেখানে ইতিহাসের স্বাদ এবং রাষ্ট্রতত্ত্বের গুরুত্বপূর্ণ আবছায়া কিন্তু এখানে আমরা পাই। অর্থাৎ এখানে বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব এবং তৎকালীন যে রাষ্ট্রীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, প্রতিটি শব্দে শব্দে, ছত্রে ছত্রে কিন্তু বিকশিত হয়েছে। এবং তিনি যে শব্দ, বর্ণ বা অক্ষরের সমন্বয়ে এই যে উপন্যাসটা বানিয়েছেন বা উপন্যাসটা লিখেছেন, তা এক কথায় অনবদ্য বললেও কিন্তু ভুল বলা হবে বা কম বলা হবে। তা আমরা দেখে নেব এই বইটি বা বিশ্বাসঘাতক যে উপন্যাসটি, সেই উপন্যাসটির মূল বিষয়বস্তু কি না। প্রথমে বলে রাখি, এই বিশ্বাসঘাতক বইটির বা উপন্যাসটির মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা ইতিহাসের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই জানি এবং কম বেশি প্রত্যেকেরই একটা ইতিহাসের ধারণা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি বিশ্বের ইতিহাসে সব থেকে ধ্বংসাত্মক, বিধ্বংসী দুটি যুদ্ধ হলো, এবং টোটাল ওয়ার যাকে বলা হয়, সেটা হলো এক প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক একদম সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি যে জাপানে আমেরিকা যুক্তরাষ্ট্র দুটি পারমাণবিক বোমা কিন্তু নিক্ষেপ করেছিল। সেটা হচ্ছে 1945 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর এবং 9 ডিসেম্বর। ফ্যাটম্যান এবং লিটল বয় নামক দুটি পারমাণবিক বোমার মাধ্যমে জাপানকে শেষ পর্যন্ত পর্যুদস্ত করতে বা জাপানকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। এখন এই উপন্যাস বলতে গিয়ে আমি এই যে পারমাণবিক বোমার যে বিষয়টা চলে এলাম, এটা কেন প্রত্যেকে অবাক হবে, কিন্তু প্রত্যেকে অবাক হওয়ার কিছু নেই। এটাই হচ্ছে এই বইয়ের মূল অ্যাডভেঞ্চারের জায়গা। অর্থাৎ দেখা যাচ্ছে এখানকার পটভূমি নেওয়া হয়েছে যে
এই পারমাণবিক বোমাটা কিভাবে তৈরি করা হলো? আমরা সবাই জানি যে ম্যানহাটন প্রজেক্টে রুজভেল্টের নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমার তৈরি করার কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা প্রকল্প নিয়েছিল, এবং সেই প্রকল্পে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের, পদার্থবিদদের, রসায়নবিদদের এবং পারমাণবিকবিদদের সেখানে কিন্তু নিযুক্ত করা হয়েছিল, এবং পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিজ্ঞানী, রসায়নবিদ, পদার্থবিদরা সেখানে কিন্তু ম্যানহাটন প্রজেক্টে একত্রিত হয়ে এই পারমাণবিক বোমার তৈরির কাজটা কিন্তু করেছিল। সেখানে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া সমস্ত দেশের মহান বিজ্ঞানীরাই কিন্তু এখানে এসে কাজ করেছিলেন, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের কিন্তু নিযুক্ত করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য এ প্রসঙ্গে অ্যালবার্ট আইনস্টাইন, যাকে আমরা বিজ্ঞানের জগতের একটা গুরুত্বপূর্ণ নাম বলে ভাবি, এবং এবং সত্যিই সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নাম, সেই অ্যালবার্ট আইনস্টাইনও কিন্তু জার্মানি থেকে নিজের প্রাণ ভয়ে পালিয়ে এসেছিল এই আমেরিকাতে, এবং ম্যানহাটন প্রজেক্ট তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং দেখা যাচ্ছে এই ম্যানহাটন প্রজেক্টের যে পারমাণবিক বোমা তৈরির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা পরবর্তীকালে রাশিয়াতে হস্তান্তরিত হয়েছিল। একটি সিগারেটের মোড়কের মাধ্যমে তার ফর্মুলাটা লেখা হয়েছিল, এবং সেটি রাশিয়াতে পাচার হয়ে গেছিল, এবং সেই রাশিয়াতে পাচার হয়ে যাওয়ার ফলে অর্থাৎ দেখা গেল যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বানানোর কথা ছিল সেটা পরবর্তীকালে রাশিয়াও বানিয়ে ফেললো। অর্থাৎ দেখা যাচ্ছে একে অপরের কিন্তু কি হয়ে গেল না, শত্রুতার বশবর্তী হয়ে পরবর্তীকালে আমরা ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি দেখেছি। অর্থাৎ এই যে মূল বিষয়টা, এই যে আমেরিকা থেকে পাচার হয়ে চলে গেল রাশিয়াতে, এবং কে কিভাবে পাঠালেন সেইটা কিন্তু রুজভেল্টের পরবর্তী রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল, এবং সেই তদন্তের মূল বিষয়বস্তুই হচ্ছে আমাদের এই বিশ্বাসঘাতক বইয়ের মূল বিষয়। অর্থাৎ কে বিশ্বাসঘাতক, কেন বিশ্বাসঘাতক, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরও যদি দুই এক কথা আমরা বলে রাখি একদম প্রথম থেকে, এখানে প্রথমেই দেয়া আছে বিশ্বের বিভিন্ন মহান মহান বিজ্ঞানীদের বিজ্ঞান সাধনার কথা, বিজ্ঞান চর্চার কথা। রাদারফোর্ড, নিলস বোর, তারপরে হচ্ছে পিয়ের কুরি, মাদাম কুরি, অটো হান, এই সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান সাধনা, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের তপস্যার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, এবং তারা কিভাবে এই পারমাণবিক বোমার কাজে জড়িয়ে পড়লেন এবং একদম রুদ্ধদ্বার হয়ে গেলেন। এখানে বলা হয়েছিল যে যে একবার এই রুদ্ধদ্বারে প্রবেশ করবে সে আর কিন্তু আর বেরোতে পারবে না। এখানে এখানে একটা প্রশ্ন এখানে লেখক করেছেন যে জার্মানি কেন এই পারমাণবিক বোমা তৈরি করতে পারলেন না? কেননা জার্মান থেকে বিভিন্ন বিজ্ঞানীদেরকে নিয়ে এসেই, পদার্থবিদদেরকে নিয়ে এসেই কিন্তু এটা করা হয়েছিল। অটো হান যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন। অর্থাৎ সেই সময়কার রাষ্ট্রতত্ত্ববিদেরা বা রাজনৈতিক নেতৃত্বরা জার্মানির যারা পরিচালনা করেছিলেন, হিটলারের যে নেতৃত্ব, তারা কিন্তু আসল যে সোনা বা হিরে সেগুলোকে চিনতে বিলম্ব করেছিল, এবং তার দ্বারা কিন্তু তারা অত্যাচারিত হয়েছিল, এবং সেই কারণে কিন্তু তারা পালিয়ে এসেছিল আমেরিকাতে প্রাণ ভয় বাঁচার জন্য, এবং হিটলারের ইহুদি নিধন কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণভাবে দায়ী। এবং রাশিয়া থেকেও কিন্তু অনেক যে বিজ্ঞানী তারা কিন্তু এখানে, পদার্থবিদ তারা কিন্তু এখানে চলে এসে এই পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন না, বিজ্ঞানীরা জানতেন যদি জার্মানির হাতে এটা পড়ে, তৈরি করে ফেলে, তাহলে তাকে ভয় খাওয়ানোর জন্যে আমেরিকাকে প্রয়োজন, এবং আমেরিকা এই বোমা তৈরি করলে তাহলে জার্মানি আর ধ্বংস করতে পারবে না সারা পৃথিবীকে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে একটা বিরাট আওয়াজ, এবং তার 1.5 মিনিটের মধ্যে একটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে, সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে কালো ধোঁয়ায়। সেইটা যখন তারা উপলব্ধি করছে এই বিজ্ঞানীরা, তখন তারা নিজেরাই ভাবছে যে কেন আমরা এটা তৈরি করলাম, এই ধ্বংসলীলাকে আমরা কেন সাক্ষী করালাম, পথ্য করালাম। অর্থাৎ আদপে রাষ্ট্রতত্ত্ববিদেরা বা রাজনৈতিক নেতৃত্বরা বা রাষ্ট্র পরিচালনা করে যারা, তারা কখনোই কারো কথা ভাবে না, শুধুমাত্র নিজেদের যে স্বার্থ, নিজেদের যে সিংহাসন, গদি, এইগুলো ছাড়া কিন্তু কেউ কিন্তু তারা ভাবে না। এবং এই রাষ্ট্র নেতারা
বিজ্ঞানীদের বা অন্যান্য গুরুত্বপূর্ণ মানুষদের যে একদমই গুরুত্ব দেন না, সেটাও কিন্তু এখানে প্রতিটা ছত্রে কিন্তু আমরা দেখতে পাবো। এবং সব দিক থেকে দেখলে দেখা যাবে যে এই বিশ্বাসঘাতক কে, এবং সে কি সত্যিই বিশ্বাসঘাতক, নাকি সে একটা অন্য চিন্তা করে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য সে বিশ্বাসঘাতক হয়েছিল। এই উত্তরটা আমি পাঠককেই আহ, আহ, খুঁজে নিতে বলবো, এবং সবাইকে বলবো এই বইটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোগ্রাসে গিলে ফেলুন, পড়তে পড়তে হারিয়ে যান বিজ্ঞান সাধনার জগতে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তরণের যুগে, এবং আর কি না বিভিন্ন ধরনের যে রাজনৈতিক টানাপোড়েন সেই বিষয়। তাহলে আমরা বইটাকে দেখে নেব। যে দেখুন সকলে, বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, এটা একটি হার্ড বাইন্ডিংয়ের বই। বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল হার্ড বাইন্ডিংয়ের বই এটা। এবং দেখুন এখানে হিরোশিমা বা নাগাসাকির একটি ধ্বংসলীলা, যেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেই ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে পেছনের প্রচ্ছদে। আর সামনের প্রচ্ছদেও একটি কিন্তু বিস্ফোরণের ছবি দেওয়া আছে, ঠিক আছে। এবং বিজ্ঞান জাতীয় সমস্ত কিছু তথ্যর মতো ছবি এখানে কিন্তু দেওয়া রয়েছে। বইটার আমি যদি দেখি, দেজ পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। দেজ পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। এবং বইটিতে লেখার হরফ, দেখুন লেখার হরফ কিন্তু খুব সুন্দর। এবং প্রথমেই কি না, রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনের যে শ্রদ্ধার্ঘ্য, সেইটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির প্রতি, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ISBN নম্বর দেখানো হয়েছে এখানে, দেখুন। এবং নামটা দেখুন, বিশ্বাসঘাতক নারায়ণ সান্যাল, দেজ পাবলিশিং, কলকাতা 7,73,000। অ্যালবার্ট আইনস্টাইনের ছবি। এখানে বিভিন্ন বিজ্ঞানীদের ছবি দেওয়া আছে, ঠিক আছে। দেখুন, দেখে নিন, স্মৃতির রোমন্থন করে নিন প্রত্যেকে, যে আমরা ছোটোবেলায় যে সমস্ত পদার্থবিদ এবং রসায়নবিদদের নাম পড়েছিলাম। গুরুত্বপূর্ণ ছবিগুলো দেখুন। এবং এখান থেকে লেখার প্রথম শুরু হয়েছে। দেখুন, মোটামুটি এটা মোটা বই, ছাপার হরফ খুব সুন্দর, পেজ কোয়ালিটিও মোটা মোটা, সুন্দর বই দেখুন। এবং এখানে এই বইটি সাহিত্যের বই না বিজ্ঞানের বই না ইতিহাসের বই আপনি বুঝতে পারবেন না। প্রথমে সমস্ত কিছু কিন্তু বিজ্ঞান নির্ভর, এবং বিজ্ঞানের সমস্ত রশ্মি থেকে শুরু করে মৌল থেকে শুরু করে আবিষ্কারের কথা এখানে, বিজ্ঞান সাধনা বা বিজ্ঞান তপস্যার কথা এখানে উল্লিখিত হয়েছে। এবং তার পরবর্তীকাল থেকে এসছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং রাষ্ট্রনেতাদের কর্তৃত্বের কথা, এবং সর্বোপরি যে পারমাণবিক বোমা তৈরির যে নকশা কীভাবে তৈরি হচ্ছে, এবং কিভাবে সেই নকশা যার কমিউনিস্ট শাসিত রাশিয়াতে চলে যাচ্ছে। এবং তার পরবর্তীকালে রুজভেল্টের পরবর্তীকালে যে হ্যারি ট্রুম্যান যে রাষ্ট্রপতি হয়েছিলেন, মার্কিন রাষ্ট্রপতি, তার নেতৃত্বে কি হচ্ছে না, এই একটি তদন্ত কমিটি গঠিত হচ্ছে, এবং শেষ পর্যন্ত এই যে গল্পের নায়ক এবং যে বিশ্বাসঘাতক তাকে কিন্তু ধরা হচ্ছে। ওপেনহাইমার কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন শেষে দেখুন পরিশিষ্ট, এখানে বিভিন্ন গ্রন্থপঞ্জি দেওয়া আছে, সুন্দর সুন্দর গ্রন্থপঞ্জি, বিখ্যাত বই, বিভিন্ন বিজ্ঞানের বইয়ের। এবং শেষে কিন্তু এখানে দেওয়া আছে কি না, এবং এখানে নারায়ণ সান্যালের গুরুত্বপূর্ণভাবে জীবনীটা কিন্তু আত্মজীবনীটা দেওয়া আছে।
শর্ট জি বইটা দেওয়া আছে। বইটার দাম ছিল মোটামুটি দেখুন 280 টাকা। এতে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে দেজ পাবলিকেশানের ঠিকানা। 280 টাকা দাম, এর 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কলেজ স্ট্রিটের সমস্ত দোকানে এই বইটি পাওয়া যাবে। এবং দেজ পাবলিকেশানের প্রকাশন সংস্থা, দেজ পাবলিকেশানে তো পাবেনই, এছাড়া প্রত্যেকটি বইয়ের দোকান, বড় বইয়ের দোকান, ছোটো বইয়ের দোকান, প্রত্যেকটি বইয়ের দোকানে কিন্তু পাবেন এটা। নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক বইটি আমার ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব এবং সকল সুধী পাঠকগণকে আমি বলবো যে দেরি না করে বইটিকে কিনে নিন, বা কোনো লাইব্রেরি থেকে তুলে নিন, বা বন্ধুর কাছ থেকে ধার নিন। ছাত্রছাত্রীরা আমার থেকেও নিয়ে যেতে পারো, কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। পড়ে ফেলুন, আর দেখবেন এর আগে এত শ্রেষ্ঠ কোনো উপন্যাস আপনি পড়েননি, কথা দিলাম। এই বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার।